একটা কাঠের চেয়ারে অলস ভঙ্গিতে বসে আছে ছেলেটা। জায়গাটা ক্লাব ঘর। ঘরে এক কোণে একটা ক্যামার বোর্ড পড়ে আছে, আর চার ধরনের ছড়িয়ে ছিটে আছে কয়েকটা চেয়ার, ব্রেঞ্চ আর টেবিল। ছেলেটা বা হাতে দুই আঙুল ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে বড্ড তাচ্ছিল্যের সাথে ঠোঁট ছোঁয়াচ্ছে সে তাতে। ওর মুখ আর নাসিরান্ধ গালে বের হওয়া ধোয়া ধূসর ফেরোয়া পুরো ঘর জমে উঠেছে। কলরবের মেজাজটা চটেছিল। দরজায় এসে সে আর এক মুহূর্তে দাঁড়ালো না। একেবারে বাঘের মতো তেড়ে গিয়ে কোনো প্রকার পূর্ব সংকোচ ছাড়াই একটা সাপেটে লাথি বসালো আজানে বসা চেয়ারটায়। মুহূর্তের মধ্যে চেয়ার সহ উল্টো গিয়ে মেঝেতে ছিটকে পড়লো আজান। ওর হাতে জ্বলন্ত সিগারেটটা ছিটকে গিয়ে পড়লো দূরে এক কোণে। ঠিক পাশে বেঞ্চে বসা রাফি নামের ছেলেটা আতেকে উঠে এক লাফে দাঁড়ালো। হুট করে কলরবের এভাবে চোখের সামনে দেখে নিজের চোখ দুটো যেন কোর্ট থেকে বের হওয়ার উপক্রম হলো। এই ঘরে এই মুহূর্তে ওরা মোটেও দুজনে উপস্থিত। এখানে যে এখন বড়সড় একটা ঝামেলা হতে চলেছে তা রাফি খুব ভালো করেই বুঝতে পারলো। কি করবে বা কিভাবে নিজেকে বাঁচাবে তা ভেবে বুকের ভেতরটা দূর দূর করে কাঁপতে লাগলো ওর। পাটিতে পড়া আজান সামনে উঠে দাঁড়ানো আগেই কলরব ঝুঁকে পড়লো ওর ওপর। নিজের ভেতরে সবটুকু পুঞ্জীভূত রাগ মেটানোর উন্মাদের মতো উপরি কিল ঘুষি বসাতে লাগলো আজানের মুখে আর শরীরে। রাফির ওপর আজানকে মারতে দেখে ভয় আর ক্ষোভে চেঁচিয়ে উঠল, কলরব, এসব কি করেছিস তুই? হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, ছাড় ওকে। আজানের বাঁচানোর জন্য এক পায়ে এগোতেই পেছন থেকে অভিক এসে ওর দুই হাত চেপে ধরলো। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, আস্তে রাফি ভাই, খুব তাড়া দেখেছি তোমার। তুই মাঝখানে কেন ফালতু নাক গলাচ্ছিস বলতো? এখন তোর দেশে কোনো মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন হচ্ছে যে তোকে কারণে শহীদ হয়ে দেশের ইতিহাসের নাম লেখাতে হবে? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। রাফি তেলে বেগুনে জ্বলে উঠলো। খুব খারাপ হচ্ছে অভিক, আমাদের আজ একা পেয়ে তোরা ক্ষমতা দেখাচ্ছিস তাই না? তোদের সব কয়েকটা আমি দেখে নেব। শান্ত গম্ভীর মুখ নিয়ে নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ, যা দেখার বিয়ের আগেই দেখে নিস, কারণ বিয়ের পর আমি আর কোনো পরপুরুষের সামনে যাব না বলে ঠিক আছে। এটা একটা গুনাহের কাজ। কলরব চারপাশে কোনো কথা না কান না দিয়ে ইচ্ছে মতো নিজের হাত সুখ করে রাখ ঝাড়তে ব্যস্ত। এমন আতঙ্কীয় আংশিক আক্রমণে আজান নিজের হাত দুটো দিয়েও ঠিক মতো নিজেকে বাঁধাতে পারছিল না। ওর ঠোঁটের কোণে গালে ততক্ষণে এসে রক্ত লালচে রেখা নেমে এসেছে। বেশ কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে একটু জন্য থামলো কলরব। আজানের বুকের ওপর ওর নিজের এক হাঁটু শক্ত করে চেপে রেখে দুহাত আজানের শার্টের কলারটা এমনভাবে মুচড়ে ধরল যে দম আটকে আসে। আজানের মুখটা মেঝে থেকে সামান্য উঁচু তুলে চোখের দিকে চেয়ে বড্ড চওড়া গলায় বলল, হোয়াটস ব্রো? বহুদিন পর দেখা হলো তাই না? তা কেমন আছিস বল? মানুষের পেছনে জাউরামি করে দিনকাল নিশ্চয় ভালো, তোর ভালো যাচ্ছে, কি বলিস? কিল আর ঘুষির আঘাতে আজানের মুখ ইতিহাসের জখম হয়ে গেছে। কেটে যাওয়া ঠোঁটের কোণে গলে তাজা রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে। তবু ওর চোখে দুটো যেন এক হিংস্র আক্রোশে জ্বলছে। রাগের অক্তিম বর্ণ ধারণ করেছে ওর অক্ষি গোল। তেজি গলায় বলল, তোর সাহস কি করে? কলরব, এই প্রশ্নটা তো আমি তোকে জিজ্ঞেস করতে এসেছি। তোর সাহস কি করে? কলরব কলরবের বাঁধন আরো শক্ত করে ঝুঁকি দিল। আজান রক্তাক্ত ঠোঁট দুটো মেরে অবস্থাতে খিলখিল করে হেসে উঠল। তাচ্ছিল্য সুরে বলল, উফ, বইয়ের প্রতি দেখি প্রেম উতলে পড়েছে তোর তা? ইরা কি হলো? ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম, সে তো তোকে লাথি মেরে ছেড়ে চলে গেছে তাই না? কলরব রাগ না, বরং ওর ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুলে উঠল। শান্ত গলায় বলল, হ্যাঁ, ছেড়ে তো দিয়েছি, তবে আফসোস, তোকে কিন্তু সে তখনও পাত্তা দেয়নি আর এখনো ধরেনি। তুই শালা আগেও লুজার ছিলি, এখনো লুজারই রয়ে গেলি। সো স্যাড ব্রো। একদিন পর এতদিন পর তোর এই ফালতু মুখটা আবার দেখতে হবে আমি ভাবিনি।
আজান চোখ ছোট করে দাঁত বের করে বলল, আমিও ভাবিনি কিন্তু তোর বউটা খায়। কি জোশ দেখতে! নিজেকে আর আটকাতে পারলাম না। যাই বলিস, তোর কপালটা মাইরি চড়া। আগে যদি শোনা হয় তবে এবারও পুরো ডায়মন্ড রে ভাই। কথাটা অবক্তক রইলো। আজানের মুখমণ্ডল লক্ষ্য করে পরপর আবারও কয়েকটা সাপেটে ঘুষি পড়লো। রাগে তখন ফুঁসছে কলরব। ওর নাসিক রন্ধ্র কাঁপছে তীব্র ক্ষোভে। উন্মাদের মতো এদিক ওদিক তাকালো কয়েকবার। হঠাৎ নজর এলো ঘরের কোণে ধুলোবালি মেখে পড়ে থাকা একটা কাঠের কিটে টম। আজানের বুকের উপর থেকে বসা ছেড়ে সে দ্রুত পায়ে এগিয়ে এলো, ঝটকায় তুলে আনলো সেটা। আজান ভাবতেও পারেনি পরিস্থিতি এত দূরে গড়াবে। কিছু বুঝে ওঠার আগেই স্ট্যাপের শক্ত কাঠের বাড়ির ওপরে বাড়ি পড়তে কাঁকড়িয়ে উঠলো আজান। কোনায় দাঁড়িয়ে থাকা রাফির ভয়ে চিৎকার করে উঠলো, কলরব স্টপ! খুব খারাপ হবে কিন্তু। শান্ত এতক্ষণ ঘটনাটা শান্তভাবে দেখলেও আচমকাই কপাল কুঁচকে গেল। সে আদতে কিছুই জানতো না। কলরব দেখেছে, সে চলে এসেছে। অবাক হয়ে বলল, এই নির্জানাকে ডিস্টার্ব করেছি? নির্জানা? ভাবি বল! চিৎকার করে গর্জে উঠল কলরব। প্রচন্ড রাগে পুরো শরীর কাঁপছে তার। চোখ দুটো যেন কোট থেকে বের হয়ে আসতে চলেছে। পুরোপুরি হত জ্ঞানশূন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে শান্ত গম্ভীর ধরে রেখেই কলরবের সাথে তাল মিলিয়ে মাথা নেড়ে বলল, ওই হ্যাঁ ভাবি। কি বললি তুই? অভিক সহ্য করতে না পেরেই পাশ থেকে শান্তর পায়ে সাপেটে এক লাথি মারলো। শান্ত উফ করে ওর দিকে তাকাতেই অভিক চোখ বড় বড় করে ইশারায় জোরালো। কলরবের মাথায় এখন পুরোপুরি গরম। এভাবে মরলে আজান আজ সত্যি লাশ হয়ে যাবে। সে শান্ত গলায় আটকে বলল, শান্ত! পরিস্থিতির বেগতি দেখে দেরি করলো না। দ্রুত এগিয়ে গিয়ে কলরবের পেছন থেকে জড়িয়ে ধরে স্ট্যাম্পারটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। উদ্বিগ্ন গলায় বলল, কলরব, কি করেছিস তুই? মাথা ঠান্ডা কর। এভাবে মারিস না ওকে। কলরব, স্যার বলছি, শান্ত হ। কলরব থামলো কিছু তখন পুরোপুরি বেহাল। কলরব ভারী শ্বাস ফেলতে ফেলতে আজানের খুব কাছে মুখটা নামিয়ে ঝুঁকে বসলো। এখন বল, কি যেন বলছিলি? ডায়মন্ডের গল্প শুনি একটু। আজান ব্যথায় কুকড়াতে কুকড়াতে কাঁপা গলায় বলল, আমাদের একা পেয়ে এখানে জোর দেখাচ্ছিস? ক্ষমতা থাকলে একা একা সবার সামনে মোকাবেলা করতিস। কাপুরুষ কোথাকার! আর তোর কি মনে হয় তোকে আমি ভয় পাই? তুই একটা আস্ত বেঈমান কলরব। একটা মেয়ের জন্য সেই দিন আমাকে একদিনের বন্ধুত্বের কথা তুই একবারও ভাবিসনি। আর আজকে আরো একটা সামান্য মেয়ের জন্য আমাকে এভাবে মারছিলি? সামান্য মেয়ে! কলরবের চোয়াল শক্ত হয়ে উঠলো। চোখের মণি দুটো স্থির হয়ে গেল আজানের উপর। যখন ওর স্পে আমার ফুফাতো বোন ছিল তখন ওর দিকে কাউকে আমি চোখ তুলে তাকাতে দেইনি। আর এখন তো ও আমার বিবাহিতা বউ। তুই সবটা জেনেও ওর সাথে এমন কুরুচিপূর্ণ ব্যবহার করার সাহস পেলি কি করে? আর বন্ধুত্বের কথা বলেছিস, ওটা তুই অনেক আগেই নিজের স্বার্থ জন্য ভেঙে চুরমার করে দিয়েছিলি। আমাদের অতীতে আমার ভুল কতটা ছিল আর তোর নোংরামি কতটা ছিল তা সবাই জানে। তোর ওই কলমের ফালতু নোংরামির জন্য মেয়েটার পুরো একটা দিন বাজে কেটেছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। তোকে সামান্য একটু অশান্তি আর উপহার না দিলে কিভাবে থাকি বল? অত্যন্ত দুঃখিত ভাই। তবে আশা করি আজকের পর আর অমন চুলকানি তোর হবে না। সোনার বাচ্চার মতো থাকবি। আজান একপাশে থু ফেললো। তাতে দাঁত পিষে বলল, আজকের পর যদি কোথাও দেখা না হয় তবে বিষয়টা এর চেয়েও মারাত্মক খারাপ হবে। কলরব, পারলে নিজের ঘরের বউ ঘরে তালা মেরে রাখিস। ওর দিকে এরপর যদি কোনোদিন ভুলে করেও চোখ তুলে তাকাস তবে ওই কলরব নিজের হাতে তুই ওর চোখ দুটো কোট থেকে উপড়ে ফেলবে। আজ তো কি একটা টেটাই টেক্সলাই দিয়ে গেলাম। পরের বার পুরো 3 মুভি দেখাবো, ক্লিয়ার? আর পারলে তোর ওই সব কটা কুকুর বিড়াল চামচাদের নিয়ে আমার ক্লাবে আসিস। পারলাম সিরিজ কিছু? অভিক বলল, হ্যাঁ আসি। আমি তোদের জন্য স্পেশাল
আকিস বিড়ি ব্যবস্থা করে রাখবো। শালা গরিবের দল লাথি খাচ্ছে। আজান মাটিতে শুয়ে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে বলল, সব মনে থাকবে আমার। হিসেবের খাতায় আমিও খুলবো। মূলত কলরবের নামায় কমপ্লেনটা করেছে আজানের বাবা। একমাত্র ছেলেকে এভাবে নির্মলভাবে মাছ মারধর করার অপরাধে সে আইনের আশ্রয় নিয়েছে। অপরাধ আশরাফ তালুকদার কড়া গলায় কলরবের কয়েকবার জিজ্ঞেস করেছিল, সে আজানের মতো একটা ছেলের গায়ে এভাবে কেন হাত তুলেছে। কিন্তু কলরব নিজের জেদ বজায় রেখে আসল কারণটা অর্থাৎ নির্জানার অপমানের কথাটা মুখ খুলে কাউকে বলেনি। ব্যাস, তাতে আশরাফ তালুকদারের মেজাজটা চরম চটে গেল। নিজের ছেলের এমন বেপরোয়া ও উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে তিনিও ওসিকে সাফ জানিয়ে দিল, তার এই ছেলেকে যেন সোজা জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এমন কুলাঙ্গার ছেলে জেলের ভাত খেলেও উনার কিচ্ছু যায় আসে না। কলরব বাবার এই অবহেলা দেখে একরাশ তাচ্ছিল্য হাসি হেসে পুলিশের গাড়িতে গিয়ে খুশি খুশি বসে পড়ল। বর্তমানে থানায় এক অন্ধকার সাথে সাধারণ ল্যাপটপের মধ্যে ব্রেঞ্চে বসে দেয়ালের দিকে চেয়ে আছে। ঠিক তখনই দেওয়ালের দিব্য এসে দাঁড়ালো। কলরব মুখে তুলে ভাইয়ের দিকে কয়েকবার চাইলো, পরক্ষণে চোখ নামিয়ে নিল। দিব্য একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে নামি উকিলকে। দিব্য থানায় ওসির সাথে অত্যন্ত রাশভারী গলায় কথা বলে টেবিলের সামনে একটা চেয়ারে গিয়ে বসলো। কাউকে একটা জরুরি ফোন করলো, সাধারণ কথাবার্তা বলতে লাগলো। লক আপের ভেতর থেকে কলরব বেশ কিছুক্ষণ অধিক সবকিছু খেয়াল করার পর আর সহ্য করতে না পেরে নিজের দুই হাত লোহার সীসাকে ফাঁক করে গলা উঁচিয়ে ডাকলো, ভাইয়া, আগে আমাকে এখানকার থেকে বের করতে বলো না প্লিজ, আমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে। দিব্য বিরক্ত চোখে লক আপের ভেতর থেকে ভাইয়ার দিকে তাকালো। সামান্য বড় ভাই অনুশোচনা কি এই ছেলের মধ্যে বিন্দু মাত্র নেই। ধমক দিয়ে বলল, যা শ্যাট আপ কলরব, তোকে এখান থেকে বের করতে কে এসেছে শুনি? এখানে চুপচাপ বসে থাক। কলরব মোটেও দমল না। সে লোহার শীষ দুটো দুই হাতে বড্ড নির্বিঘ্নের মুখে বলল, তাহলে কি তুমি উকিল নিয়ে পেও ওসির হাতে কফি খেয়ে পুলিশ স্টেশনে এসেছো? দিব্যর ওর এই তেরামি জবাবে কিছু বলার আগেও থানার অফিসার ইনচার্জ হালকা করে হেসে উঠল, বলল, শান্ত হও দিব্য। এই বয়সে ছেলেপুলে সাধারণ একটি এমনই বেপরোয়া হয়। যাই হোক, একটার ভেতরে কথা বলি। তোমার বাবা যদি নিজের চেয়েও বেশি চেষ্টা করে তবু আজ ওকে বাড়ি থেকে ছাড়তে পারতেন না। ওর ওপর মহল থেকে আমাদের ওপর করা অর্ডার ছিল আজানের বাপের কমপ্লেনের ভিত্তির কথা থানার আনতেই হবে। তাই আমরাও বাধ্য হয়েছি। দিব্য ওসির কথায় পিঠে মৃদু মাথা নাড়ালো। তখনই থানার সদর দরজায় পর্দা ঠেলে কাঙ্ক্ষিত সেই মানুষটি হাজির হলো, আজানের বাবা প্রতাপ শেখ। থানার ভেতরে দিব্য তালুকদারকে সশরীরে বসে থাকতে দেখে তিনি কিছুটা থমকালেও স্বাভাবিক হওয়ার ভান করে গম্ভীর গলায় বললেন, আরে দিব্য যে তার থানায় কেন? ছোট ভাইকে ছাড়তে এসেছি বুঝি? দিব্য নিজের বসার চেয়ারটা ছেড়ে ধীরে পায়ে উঠে দাঁড়ালো। রাশভারী চওড়া অবয়ন আর চোখের তীক্ষ্ণ চাহনি প্রতাপ শেখের দিকে স্থির করে ধারালো গলায় বলল, ও উঁচু প্রতাপ কাকু, আপনি ভুল ভাবছেন। আমি এখানে আপনার ছেলের নামে একটা কেস ফাইল করতে এসেছি। মুহূর্তের মধ্যেই প্রতাপ শেখের মুখে সমস্ত দাপট এক লাহমায় হয়ে গেল। অহংকারের চেয়ারটা ঝুঁকে পড়ে উত্তেজিত হয়ে কড়া গলায় বলে উঠল, কি ফাজলামি পেয়েছো তোমরা চালকদার বাড়ির ছেলেরা? প্রত্যেকটা দিব্যকে অন্য করলো তোমার ভাই। আমার একমাত্র ছেলেকে পিটিয়ে হাসপাতালে বেডে পাঠালো সে, আর তুমি এখন উল্টো আমার ছেলের নামেই কেস করবে? দিব্য তাচ্ছল্যের সাথে মাথা নাড়ালো, অবশ্যই করব। তাও যে সে ছোট বাচ্চাদের মতো হাতাহাতি মারামারি কিংবা খামচাখামচি সস্তা কেস না। আপনার ছেলের নামে আমি সম্মানহানি এবং ইফটিজিং এর জামিন অযোগ্য কেস দেব। নিজের ছেলের কুরুচিপূর্ণ কুকর্ম সম্পর্কে বিন্দুমাত্র জানা নেই।
অন্যের ছেলেকে ক্ষমতার দাপাটো জোরে ভাবতে এসেছেন। বিষয়টা ফানি আর লজ্জাজনক, তাই না? কে বলেছে তোমাকে এসব আজে বাজে কথা বলা? হ্যাঁ, আমার ছেলে কাকে ইপটিজিট করতে যাবে? আমার ছোট ভাইয়ের বিবাহিত স্ত্রী নির্জানাকে পুরো ক্লাসের সামনে অসম্মান করেছে ও প্রত্যাখ্যা। প্রতাপ শেখ গলা কাঁপাতে লাগলো। এটা হতেই পারে না। তোমরা তোমরা স্পে কেস থেকে বাঁচতে মিথ্যে ফাঁদে ফাঁসাতে চাইছো আমার ছেলেকে। দিব্য একটা হাসি হাসলো, পরনের সুরটা টেনে ঠিক করতে করতে বলল, দেখুন প্রতাপ কাকু, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইনের ধারা বোঝানোর মতো ফালতু সময় আপাতত আমার নেই। আপনি বরং এখানে নিজের ছেলের ক্যারিয়ার বাঁচানোর জন্য যা করার চেষ্টা করুন। একটা সামান্য হাতাহাতির বিষয় নিয়ে আপনি আপনার ক্ষমতা গরমে আপনার ভাইকে থানায় লক আপ অবধি টেনে নিয়ে এসেছেন। খুব শখ আপনার। যদি আপনাকে আর আপনার ওই সোনার ছেলেকে কোর্টে বারান্দার অবধি টেনে না নিয়ে জুতো ক্ষয় না করতে পারি, তবে তালুকদার বাড়ির বড় ছেলে ক্ষমতার পরিচয় আজ থেকে তুচ্ছ হয়ে যাবে। আপনার এই নোংরা চালটা চালার আগে আমাকে আর আমার ক্ষমতাকে একটু ভয় করে পরখ করে নেওয়া উচিত ছিল। উকিল আঙ্কেল চলুন। দিব্যর কথাগুলো শেষ করে প্রতাপ শেখের আর কোনো প্রতি উত্তরের জন্য অপেক্ষা করলো না। টানা পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। একজন কনস্টেবল লকআপের তালা খুলে একটু আগেই কলরবকে ছেড়ে দিয়েছে। সেও নিজের শার্টের হাতা ঠিক করতে করতে ক্রুদ্ধ পায়ে দিব্যর পেছনে থানা থেকে বেরিয়ে এলো। থানা সদর তরুণ পা হতেই কলরব পেছন থেকে ডাকলো, ভাইয়া শোনো, একটু দাঁড়াও না ভাইয়া। দিব্য নিজের গাড়ির সামনে এসে দাঁড়ালো। কলরব ওপাশ থেকে এসে একগাল হেসে বলল, আচ্ছা ভাইয়া, একটা জিনিস বুঝলাম না। তুমি তো একটু আগেও ওসি রুমে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললে যে তুমি আমাকে ছাড়তে আসোনি। তাহলে ওই কনস্টেবল বেটা হুট করেই লক আপের দরজা খুলে আমাকে এভাবে বের করে দিল কেন? হ্যাঁ। দিব্য গাড়ি লকটা আনলক করে একটা দীর্ঘ তপ্ত শ্বাস ফেললো। ওর চোখে মুখে তখনও এক অদ্ভুত গম্ভীর্য ভারী গলায় বলল, কারণ একজন আমার কাছে এসে আকুল হয়ে তোর জন্য রিকোয়েস্ট করেছিল। তাকে আমি কথা দিয়ে এসেছিলাম যে তাকে সুস্থ সরল অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাব স্পেও। সে বিশ্বাস আর ওর দেওয়া কথাটুকু রাখার জন্যই আজ আমি এই কাজটা করেছি। কলরবের কপালের চিন্তার ভাঁজ পড়লো। কিছুটা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, নির্জানা, ও তোমাকে এসব কথা বলেছে? কিন্তু কিভাবে জানলো যে আমি আজানকে মারতে গিয়েছি? আমি তো এই মারামারির ব্যাপারে কাউকে একটা শব্দও বলিনি। তালুকদার বাড়ির মস্ত বড় ড্রয়িং রুমটা এই মুহূর্তে এক থমথমে নীরবতা বিরাজ করেছে। সেখানে বাড়ির বড় ছোট মোটামুটি সবাই উপস্থিত। সোফায় বসে আছে নির্জানার বাবা নওয়াজ চৌধুরী। ওর চোখ মুখ লাল রাগে কোপে তিনি রীতিমতো ফুঁসছে। আন্তাসা পাশে বসে ওনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই প্রধান দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো দিব্য আর কলরব। ওদের দেখা মাত্রই সোফায় একটু সোজা হয়ে বসে আলেখা স্বস্তি একটা নিঃশ্বাস ফেলে বলল, ওই তোর ওই চলে এসেছে। আমি তো আগেই বললাম নওয়াজ ভাই দিব্য যখন গেল ও ঠিক কলরবের সাথেই করেই নিয়ে আসবে। কলরব ড্রয়িং রুমে পা রাখতে চারপাশে থমথমে পরিবেশটা একটা নজর পরখ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। সবার মুখে যেন আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে আছে। তবে আচমকায় শ্বশুর নওয়াজ চৌধুরী আর আন্তাসা উপস্থিত দেখে সে মনে মনে বেশ বিব্রত বোধ করলো। তারা কেন এই বাড়িতে হুট করে ছুটে এসে তার পুরোপুরি অজানা। নওয়াজ চৌধুরী কলরবের দিকে তীক্ষ্ণ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, যা শুনলাম তা কি সত্যি? তুমি ওই প্রতাপের ছেলেকে মেরেছো, তাই না? কলরব সরাসরি কোনো জবাব দিল না। সে একবার নওয়াজ চৌধুরীর পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নির্জানার প্রাণে চাইলো। নির্জানা তখন একরাশ অসহায়ত্ব চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কলরব একটা দীর্ঘশ্বাস চেপে নিজের মাথায় মৃদু নাড়ল। অর্থাৎ সে মেরেছে নওয়াজ চৌধুরী সোফা ছেড়ে
ঝট করে দাঁড়িয়ে উঠল, হাতে আঙুল নিজানার দিকে তাক করে ক্ষিপ্ত গলায় বলল, দেখেছেন নিজানা, এমন একটা দায়িত্ব জ্ঞানহীন উচ্ছৃঙ্খল ছেলের জন্য তুমি আমার স্পষ্ট নির্দেশ করে বাড়িতে ছুটে এসেছো। ও যে মাঝরাতে উন্মাদের মতো বেপরোয়া গাড়িতে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে থাকে, কথায় রাস্তায় মারামারি, থানা পুলিশ লকআপে যায়, নিজের ঘরে একটা বউ রেখে যে বাবার মুখে প্রসন্ন কোনো ইঙ্গিত না হয় উপক্রম হতে নিজানা আতঙ্কে শিউরে উঠল। মাঝপথে থামিয়ে দিয়ে আকুল হয়ে উঠল আব্বু। প্লিজ। কলরব বিস্ফোরিত নয়নে শ্বশুরের দিকে তাকালো। ওর চোখের মনি দুটো রাগে ও অপমানে স্থির হয়ে গেল। নওয়াজ চৌধুরী নিজানার আকুলিতে কান্না না দিয়ে পুনরায় সবার সামনে চড়া গলায় বলতে লাগলো, শুধুমাত্র আমতা আসার ইচ্ছে কথা ভেবে আমি এই বিয়েটা মেনে নিয়েছিলাম। ওর ওই অন্ধ জেদের কারণে ওই ছন্নছাড়া ছেলেটার জামাই হিসেবে স্বীকার করতে বাধ্য হয়েছি। আমি বিয়ের আগে ওর স্বভাব সম্পর্কে ভালো করে জানতাম। মনে মনে ভেবেছিলাম বিয়ের পর ছেলেটা একটা সংসারের দায়িত্ব পড়ে হয়তো একটু শুধরা যাবে, কিন্তু না, বিয়ের পর থেকে একের পর এক ভুল করেই গেছে। ওর বদলে যা তো দূর, ওর এই নোংরা কীর্তি কপালের জন্য এখন লোকে লোক সমাজ লজ্জায় আমার নিজের মাথা কাটা যাচ্ছে। এমন একটা উচ্ছৃঙ্খল বেপরোয়া ছেলেদের সাথে আমার মেয়ের সারা জীবন একটা ঘর থাকবে, ওর ভবিষ্যৎ কি? আন্তাসা পরিস্থিতি ও বেগতি হওয়ার মাঝেই মাঝখানে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কলরব শান্ত নিষ্পিত গলায় বলে উঠল, নিজে যা আপনারা আদরের মেয়েকে। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত সকলের স্তম্ভিত দৃষ্টি স্থির হলো কলরবের প্রাণে। ছেলেটা পুরো চোখ মুখ তখন এক অদ্ভুত অস্বাভাবিক রূপ ধারণ করেছে। নির্জানা বুকের ভেতরে এক ধাক্কা যেন খালি হয়ে উঠল। মনে হলো সে বোধহয় ভুল কিছু শুনেছে। কান দুটো ঝাঁঝা করে লাগলো। আন্তাসা কলরবের দিকে দুপা এগিয়ে দিয়ে ধমকে শুরু বলল, কলরব, এসব কি আজে বাজে কথা বলেছিস তুই? হ্যাঁ, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর। থানা থেকে এসেছি, ওইদিকে নিজের মাথা ঠিক নেই। যা সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। নির্জানা দুই ঘরে ওরে ঘরে নিয়ে যা। তো কলরব এক চুলও নড়ল না। সে নিজের জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে থেকে শান্ত গলায় বলল, আমি একদম ঠিক আছি, এবং যা বলেছি ভেবে চিন্তে বলেছি। আমার মতো একটা উচ্ছৃঙ্খল আর ছন্নছাড়া ছেলে সাথে যে সারা জীবন একটা ছাদের নিচে সংসার করা আপনার রাজকন্যার মেয়ের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তাই বলছি, ওকে আর এই নরকে কষ্ট না দিয়ে আজই নিজের বাড়িতে নিয়ে যান। নওয়াজ চৌধুরী কলরবের ওই বুক ফুলিয়ে কথা বলার ঐক্যত দেখে রাগে কাঁপতে লাগলেন। একটু হেসে বলেন, তোমার কি মনে হয় কলরব, তুমি এভাবে চড়া গলায় ধমক দিয়ে কথা বলবে? আমি ভয় পেয়ে যাব, আর পাঁচটা সাধারণ অসহায় মেয়ের বাপের মতো তোমার সামনে হাত জোর করে কান্না করবো আর বলবো, বাবা, আমার মেয়েটাকে তুমি তাড়িয়ে দিও না, জীবনে সর্বনাশ হয়ে যাবে ওর, ভুলে ভেবো না। আমার মেয়ের কপালে এতটা খারাপ না, তোমার মতো এই উচ্ছৃঙ্খল যুবকের চেয়েও হাজার গুণ ভালো আর যোগ্য ছেলেও জীবনে ডিজার্ভ করবে, মনে রেখো। কথাটা শোনা মাত্রই কলরব দুহাত মুষ্টি শক্ত হয়ে উঠল। শারীরিক প্রতিক্রিয়া রাগ পকেটে টান টান হয়ে গেল। শিরা উপশিরায় যেন এক তীব্র বিষাক্ত জ্বলন ধরে গেল নিমিষেই। নিজের লাল হয়ে যাওয়া দুই চোখ সোজা তুলে নওয়াজ চৌধুরীর চোখের দিকে তীব্র আক্রোশে চাইলো, দাঁতে দাঁত পিষে ধারালো গলায় বলল, তোর আপনার এই মূল্যবান কথা কি এই বিয়ের আগে বা বিয়ের পর জায়গায় দাঁড়িয়ে ভাবা উচিত ছিল না? বিয়ের দিন কবুল বলার আগে এই জ্ঞানটা কোথায় ছিল আপনার? আমি বা আমার পরিবারকে আপনার মেয়েকে বাড়িতে বউ করে আনার জন্য মরে যাচ্ছিলাম। ইনফ্যাক্ট এই মুহূর্তেও আমি কোথাও আপনাদের হাতে পায়ে ধরে সাধাসাধি করে ওকে আমার ঘরে রাখার জন্য। কে মরতে যাবে ওর সাথে এই ফালতু সংসার করার জন্য শুনি? আশরাফ তালুকদার আর স্থির থাকতে পারলেন না। সোজা হাতে চাপ দিয়ে ধমকে উঠলেন, কলরব, অনেক হয়েছে। মুখ
বন্ধ করে নিজে। বড়দের সামনে এভাবে কথা কে বলে? কি চুপ করবে আম্মু? আব্বু কেনই বা করবে? আমি ভুল কিছু বলেছি এখানে? সবাই মিলে জোর করে ধরে বেঁধে নিজের ইচ্ছে মতো আমাদের ঘাড়ের ওপর এই বিয়েটা চাপিয়ে দিলে। আমি নিজে কোথাও ওনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। হ্যাঁ, আমাকে রীতিমতো বাধ্য করা হয়েছিল এই সম্পর্ক জড়াতে। শুধু বিয়েটা দিতে তোমরা সবাই নিজেদের দায়িত্ব শেষ করে ছেড়ে হাফ ছেড়ে বাঁচলে, কিন্তু দিন শেষে সংসারটা করতে হচ্ছে আমাদের। চার দেওয়ালের মাঝে একসাথে আমরা আছি। আমার ভালো করে জানি আমরা কেমন আছি আর কতটা মানিয়ে চলেছি। হঠাৎ মাঝপথে এসে সবার হঠাৎ মনে হচ্ছে যে উম, সবাই মস্ত বড় একটা ভুল করেছে। নওয়াজ চৌধুরী যদি এই তো এগোতো লাগলো, যদি কলরব ওই খারাপ আর অসভ্য একটা ছেলে হয়, তবে নিয়ে জানা যাক না উনি তার সোনার মেয়েটাকে টাকা জোরে নিজের ইচ্ছে মতো কোনো এক রাজপুত্রের সাথে আবার বিয়ে দিন। জাহানারা পাঠক, তবে তাতে কি আসে যায়? আমি কি বারণ করেছি? নওয়াজ চৌধুরী কলরবের এই রূপ কথায় অপমানিত বোধ করলে সমস্ত শরীর লাগে থরথর করে কাঁপতে লাগলো তার। চওড়া গলায় বললেন, তুমি কি বেয়াদবি করেছো কলরব? বিহেভ ইউর সেন্স। আমি সত্যি আজ আমার মেয়েকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাব। তোমার মতো একটা অসভ্য ছেলের সাথে আমার মেয়েকে আর একটা সেকেন্ডও রাখা কোনো মানে হয় না। কলরব, হ্যাঁ প্লিজ নিয়ে যান। আমি তো সেটাই বলছি, এখনই নিয়ে যান ওকে। আর হ্যাঁ, সময় মতো একটা ডিভোর্স পেপার রেডি করে আমার নামের পাঠিয়ে দেব। আমি এক কাপ বাক্যে ওটা সই করে দিব। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে বাতাসে যেন একটা বজ্রপাত নেমে এলো। উপস্থিত প্রত্যেকের অক্ষরিত অর্থে বোঝার বনে গেল। সবাই মুখের ভাষায় স্তব্ধ হয়ে গেল। স্বয়ং নির্জানা নিজের জায়গায় এক জীবন্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর চারপাশে পুরো পৃথিবীটা যেন দুলে উঠল। দু চোখ ফেটে রাস জল নেমে এসে দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা করে দিল। কলরব, এসব কি বলেছো? কে বলি বা কে বলেছে? কে ওর অবুঝ মনটাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সে? নওয়াজ চৌধুরীর ভেতরে ঝগড়াটা আর এক 3 গুণ বেড়ে গেল। পুরুষালী ইগো আর অভিজ্ঞতার জোরালো আর আঘাত লাগছে। ওদিকে আশরাফ তালুকদার পুরোপুরি বোকা বানে সোফায় বসে রইলেন। উনার নিজের মাথা তখন সত্যি মস্ত বড় অপরাধবোধের ঘুরপাক খাচ্ছে। তিনি কি আসলে নিজের ইচ্ছে রাখতে গিয়ে দুটো বাচ্চা জন্ম দিতে মস্ত বড় কোনো ভুল করে ফেলেছে? নওয়াজ চৌধুরীর আগে ফেটে ফুসতে ফুসতে সোফা থেকে পুরোপুরি উঠে দাঁড়ালো। তেজি গলায় বলল, আজকে এই অপমানের পর তোমাদের মেয়েকে এই বাড়িতে এই উশৃঙ্খল ছেলে সংসারে রাখার কোনো প্রশ্নই আসে না। অনেক সহ্য করেছি আমি, নির্জানা তুমি শুনে নিয়েছো। তোমার থাকা না থাকা কিছুই যায় আসে না। চলো, এখনই চলো আমার সাথে। আর এই মুহূর্তে আমরা সবাই এই বাড়িতে থাকবো না। পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে। আশরাফ তালুকদার আকুল হয়ে বললেন, নওয়াজ ভাই, আপনি কি মাথা খারাপ হয়েছে নাকি? আর কলরাব, তোর মাথা কি সত্যি সত্যি পুরোপুরি নষ্ট হয়ে গেছে? এসব ফালতু কি আজে বাজে কথা বলেছিস? চড়িয়ে সোজা করে দেব। আমি যা বলেছি ভালো করে বুঝে শুনে বলেছি আব্বু। উনি যে যার উনার মেয়েকে, আমার এতে কি বিন্দু মাত্র কিছু যায় আসে না। কথাটা শেষ করে কলরব আর এক সেকেন্ডও ড্রয়িং রুমে দাঁড়ালো না। টানা পেয়ে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। নির্জানা ওর সেই প্রস্থান ঝাপসা চোখে অপলক চেয়েও দেখলো। একে ওর বুকের ভেতরটা তখন তীব্র এক অভিনয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। নওয়াজ চৌধুরী আর কাল বিলম্ব না করে নির্জানার এক হাত শক্ত করে ধরে টান দিলেন। চলো নির্জানা, আর ওর কোনোদিনও তোমার কদর বুঝবে না। চলো আমার সাথে। নির্জানা বাবার ওই শক্ত টানে বিপরীতে নিজের পা দুটো মেঝেতে শক্ত করে চেপে ধরলো। চোখ গলে তখন অনবরত জল গড়িয়ে পড়েছে। কাপা ও নিচু গলায় বলল, 1 মিনিট আব্বু, আমাকে একটু সময় দাও। বাবার হাতে নির্জারা এক প্রকার উন্মাদের মতো ছুটে চলে গেল ড্রয়িং রুম থেকে। সিঁড়ি বেয়ে ছুটে চলে ঝড়ের গতিতে কলরব ঘরের দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে সে দেখলো কলরব ব্যালকনির রেলিং ধরে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে
দাঁড়িয়ে আছে। নির্জন আর এক মুহূর্তে ভাবলো না, ভেতরে সমস্ত সংকোচ আর পৃথিবীর সব লোকলজ্জা এক নিমিষে কার্পুণ্যের মতো উড়ে গেল। আকুলতা ছুটে গিয়ে কলরবের পিঠেও আসতে পড়লো। ওর দু হাত দিয়ে কলরবের চওড়া কোমরটা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। হুট করে ওর কোমর স্পর্শে কলরব নিজের অজান্তেই একটু কেঁপে উঠল। বুকের ভেতরটা এক মুহূর্তে ধক করে উঠল। আঙুল ফাঁকে থাকা আধপোড়া জ্বলন্ত সিগারেটের ওর হাত হাঁসফাঁস করতে ব্যালকনির মেঝেতে পড়ে গেল। পরমুহূর্তে পিঠে নিজানা তপ্ত চোখে জ্বলে স্পষ্ট আর কোপানো শব্দ কানে আসতে কলরবের ভেতরে শক্ত মনটা ও কেঁপে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিল। পুরো অবয়ন এক কৃত্রিম গম্ভীর ফুটিয়ে তুলে শীতল গলায় বলল, নিজের দরকারি জিনিসপত্রগুলো নিতে এসেছিস? চটপট গুছিয়ে নিয়ে চলে যা। শুধু শুধু এখানে থেকে এত ড্রামা নাটকের কোনো দরকার নেই কলরব। ভীষণ আহত শোনায় নির্জনার ভাঙা গলা। ওই একটা ডাক তিতের মতো গিয়ে বিদ্র কলরবের বুকে ঠিক মাঝখানটায়। ভীষণ ইচ্ছে করলো ঘুরে মেয়েটার বুকে টেনে নিতে, কিন্তু ও কিছু একটা নির্জনার শক্ত বাধা দিতে থেকে জোর করে সারানোর চেষ্টা করতে করতে বলল, স্যার আমাকে। নির্জানা ওর কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে আকুল গলা জিজ্ঞেস করলো, তুমি একেবারের জন্য আমাকে আটকাবে না? কলরব ওর হাত দুটো সরাসরি সরিয়ে নিয়ে মুখে মুখে এসে দাঁড়ালো। নির্জানাকে পুরোপুরি হতবাক করে দিয়ে চোখে দিয়ে চেয়ে নিষ্পিত গলায় বলল, আমার এখানে আটকানোর কি আছে? হ্যাঁ, তোমার তোমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না? কষ্ট হওয়ার কি আছে এতে? আমি তো একটাই চেয়েছিলাম। নির্জানা খানিকের জন্য যে একটা জীবন্ত পাথরের মতো স্থবিত হয়ে রইল। বিশ্বাস হলো না কলরব সত্যি বলেছে। পর মুহূর্তে আবারও ছিটকে গিয়ে পড়লো কলরবের চওড়া বুকের উপর। ওর শার্টের কলারটা খামচে ধরে হু করে কেঁদে উঠল, কিন্তু আমি তো এটা চাই না কলরব, প্লিজ। আমি তোমাকে দূর থেকে যেতে চাই না। আমাকে এভাবে তাড়িয়ে যেতে দিও না। আমাকে আমাকে প্লিজ একবার আটকাও। আমি যেভাবে হোক থেকে যাব। কলরব মুখটা সামান্য উঁচিয়ে কঠিন গলায় বলল, সম্ভব না নির্জানা। কেন আটকাবো তোকে? কোনো কারণ নেই, কারণ আমি তোমার জন্য অনবরত কাঁদছে। ওর কান্না তোর তোকে তেপে মুখে থেকে ঠিক মতো কথাও বের হতে পারছে না। নির্জানার দুই হাত দিয়ে চোখে জলটুকু কোনো মতে মুছে নিয়ে কাতর চোখে কলরবের প্রাণে চেয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনোদিন আমাকে ভালোবাসতে হবে না। ভালো আমি কখনো তোমার কাছে ভালোবাসা দাবি নিয়ে যাব না। তাও তাও প্লিজ আমাকে তোমার সাথে থাকতে দাও। আমার না হয় এভাবেই সারা জীবন থেকে যাবে। কি এমন ক্ষতি হবে তাতে বলো? আমি কসম খেয়ে বলেছি, আমি কখনো তোমাকে ভালোবাসতে জোর করব না। তোমার সাথে কোনোদিনও কোনো বিষয়ে ঝগড়াও করব না। তুমি যা বলবে আমি মুখ বুজে সব মেনে নেব। তাও তাও আমাকে তোমার সাথে থাকতে দাও কলরব, প্লিজ। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি সত্যি মরে যাব। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।